জি বাংলাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। রয়েছে আমি শাকিরুল ইসলাম। আজকে আপনাদের জানাবো মুর্শিদাবাদের কথা। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে 3টি আসন রয়েছে: বহরমপুর, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর। এই 3টি আসনে কি ফলাফল হতে পারে? আমি গোটা মুর্শিদাবাদ এলাকাটা ঘুরেছি এবং আমি নিজে ঘুরে মুর্শিদাবাদ এলাকাটার মানুষের ওপিনিয়ন নিয়েছি, সাধারণ মানুষের মতামত নিয়েছি। অফ রেকর্ডে অনেকগুলো নিয়েছি এবং অন রেকর্ড অনেকগুলো নিয়েছি। অন রেকর্ড ক্যামেরায় যেগুলো রেকর্ড করেছি সেগুলোতে আমরা আপনাদেরকে দেখিয়েছি পাবলিক ওপিনিয়ন কোথায় কাকে বেশি মানুষ চাইছে, এবং তার পাশাপাশি অনেক কিছু মানুষ রয়েছে যারা ক্যামেরার সামনে কথা বলতে চাইছে না, ক্যামেরার বাইরে কথা বলেছেন, তাদের সঙ্গেও কথা বলেছি। সেই সমস্ত তথ্য আমার কাছে রয়েছে। তো এই মুর্শিদাবাদের 3টি লোকসভা কেন্দ্র, 3টি লোকসভা কেন্দ্রে কি অবস্থা বা কি ফলাফল, কি হাল হতে পারে, তো সেইটা নিয়েই আজকে আলোচনা করব। প্রথমে আপনাদের যে বিষয়টা নিয়ে, যে লোকসভাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বহরমপুর। বহরমপুর লোকসভা কেন্দ্র একটা গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র, কারণ এখানে যিনি কংগ্রেসের প্রার্থী, বাম সমর্থিত কংগ্রেসের যিনি প্রার্থী, 5 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এবং লোকসভার বিরোধী দলনেতা যিনি ছিলেন। দ্বিতীয় হলো তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী, তিনি হচ্ছেন 2007 এবং 2011 ওয়ার্ল্ড কাপ জয়ী ক্রিকেটার ইউসুফ পাঠান। তৃতীয় হলো সেখানে বিজেপির যিনি প্রার্থী, এলাকার বহু পরিচিত ডক্টর নির্মল কুমার। ফলে 3 জনই বহরমপুর লোকসভা কেন্দ্রে হেভিওয়েট প্রার্থী। কিন্তু রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি এগিয়ে, রাজনৈতিক অভিজ্ঞতায়, রাজনৈতিক দক্ষতায় তিনি হচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী। কিন্তু সেই অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক অভিজ্ঞতা থাকলেও 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কাছে ধরাশায়ী হয়েছে এবং সেখানে বিজেপি 2য় স্থান অধিকার করেছে, কংগ্রেস সেখানে 3য় স্থানে রয়েছে। ফলে বহরমপুরের 2024 লোকসভা নির্বাচনের অবস্থার অনেকটা পরিবর্তন হতে পারে। বহরমপুরের শহরতলি এবং গ্রাম স্তরে 2 শ্রেণীর ভোট রয়েছে। শহরতলিতে ভোট রয়েছে অমুসলিম ভোট বেশি, যেখানে 70 থেকে 80% অমুসলিম ভোট রয়েছে, এবং গ্রাম অঞ্চলে 70 থেকে 80% মুসলিম ভোট রয়েছে। 2021 বিধানসভা নির্বাচন অনুযায়ী মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভার 52% মুসলিম ভোটারদের মধ্যে 41% মুসলিম ভোটার হচ্ছে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, বাকি 11% মুসলিম ভোটার কংগ্রেসকে ভোট দিয়েছে। বাকি 48% অমুসলিম ভোট বিজেপি 30% ভোট পেয়েছে, 18%-এর মধ্যে 10%-এর মতো ভোট পেয়েছে কংগ্রেস, আর 8% ভোট পেয়েছে তৃণমূল। অর্থাৎ টোটাল বিধানসভা ভোট অনুযায়ী প্রায় 50%-এর কাছাকাছি ভোট পেয়েছে তৃণমূল, 30%-এর মতো ভোট পেয়েছে বিজেপি, এবং 18% মতো ভোট পেয়েছে কংগ্রেস। অন্যান্য দল 2% ভোট পেয়েছে। এটা হচ্ছে বহরমপুর বিধানসভা 2021 বিধানসভার যে 7টি বিধানসভা রয়েছে, সেই 7টি বিধানসভার ভোটের নির্যাস। অর্থাৎ সেখানে 3য় স্থানে রয়েছে কংগ্রেস। এবার যদি আমরা 2019 লোকসভা নির্বাচন দেখি, 2019 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নারুগোপাল কিন্তু সে ভালো ভোট পেয়েছিল, 2য় স্থানে ছিল। কংগ্রেস সেখানে শুধুমাত্র কান্দি শহর এবং বহরমপুর শহরে ব্যাপকভাবে লিড দেওয়ার কারণে কংগ্রেস সেখানে জয়লাভ করেছিল, এবং সেই ভোটটা বলা হয়ে থাকে যে বিজেপির ভোট কংগ্রেসে সুইপ করে লোকসভা নির্বাচনে। কারণ অধীর রঞ্জন চৌধুরী ওখানে আরএসএসকে শেল্টার দেন, এটা তার বিরুদ্ধে কথিত রয়েছে বা অভিযোগ রয়েছে, এবং বিধানসভার ক্ষেত্রে বিজেপিকে সাপোর্ট দেন কংগ্রেস এবং অধীর রঞ্জন চৌধুরী, এবং লোকসভার ক্ষেত্রে অধীর রঞ্জন চৌধুরীকে সাপোর্ট দেয় বিজেপি। প্রতি বছর লোকসভা নির্বাচনে বহরমপুরে দুর্বল ক্যান্ডিডেট দেয় বিজেপি, কিন্তু এবারে বিজেপির একটা ভালো ক্যান্ডিডেট দিয়েছে বহরমপুরে।
ফলে অধীর রঞ্জন চৌধুরীর যে অমুসলিম ভোটার যে ভোটগুলো পেত, আরএসএস সাংগঠনিক যে ভোটগুলো পেত, সেই ভোটগুলো কিন্তু বিজেপিকে সুইপ করবে। অমুসলিম ভোট কিন্তু অধীর রঞ্জন চৌধুরী হাতছাড়া হচ্ছে। কিন্তু বহরমপুর শহর এবং কান্দি শহরের একটা বড় ভোট অধীর রঞ্জন চৌধুরীর পক্ষে, কারণ শহরতলিতে অধীর রঞ্জন চৌধুরীর একটা ব্যাপক নাম রয়েছে, ব্যাপক সুনাম রয়েছে এবং এলাকায় শহরতলিতে ব্যাপক কাজ করেছে। ফলে বহরমপুর এবং কান্দি শহরের এই দুটি বিধানসভায় ভালো ভোট পেতে পারে কংগ্রেস। বাকি 5টি বিধানসভায় যে রয়েছে, সেই 5টি বিধানসভায় কিন্তু তৃণমূল 60% ভোট পাবে এবং 40% ভোটের মধ্যে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে ভাগাভাগি হবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে অধীর রঞ্জন চৌধুরীর জন্য লড়াইটা অত্যন্ত কঠিন হবে। এমনকি হিন্দু ভোট যদি সব বিজেপিতে সুইপ করে, তাহলে লড়াইটা বিজেপি এবং তৃণমূলের সঙ্গে হবে এবং তুলনামূলকভাবে সার্বিকভাবে এগিয়ে রয়েছে তৃণমূল। এবং এবারে অধীর রঞ্জন চৌধুরীকে হারাতে উদ্যত একদিকে যেমন বিজেপি, সংখ্যালঘুরাও অধীর রঞ্জন চৌধুরী থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ফলে সংখ্যালঘুরা যদি তৃণমূলকে ভোট দেয়, সেক্ষেত্রে কিন্তু অধীর রঞ্জনের কপালে দুর্দশা আছে। কারণ হচ্ছে বহরমপুরের এই 17 বার লোকসভা নির্বাচন হয়েছে, এখনো মুসলিম ক্যান্ডিডেট পায়নি, অথচ 52% মুসলিম। এবার বহিরাগতও হলেও তৃণমূল কংগ্রেস একজন মুসলিম প্রার্থী দিয়েছে। ফলে মুসলিম সেন্টিমেন্ট একটা কাজ করবে এবং মুসলিমরা চাইছে এবারে একবার অন্তত মুসলিম সাংসদ হোক। সে গুজরাটের হলেও বহরমপুরের মানুষের কথা বললেই হবে, সংসদে দাঁড়িয়ে বহরমপুরের মানুষের কথা বলবে, এটা বললেই হবে। আর ইউসুফ পাঠানের একটা পজিটিভ দিক হচ্ছে তিনি বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। ফলে বহরমপুরের মানুষরা, বিশেষ করে সংখ্যালঘুরা, অধীর রঞ্জন চৌধুরীর এগেনস্টে ইউসুফ পাঠানকে ভোট দিতে চাইছে। এবং হিন্দুরা যদি বা আরএসএস যদি এবারে বিজেপিকে ভোট সুইপ করে, সেক্ষেত্রে কিন্তু অধীর রঞ্জন চৌধুরী একেবারে গোহারা হারবে এবং অনেক কম ভোট পাবে। ফলে বিজেপি এবং তৃণমূলের লড়াইয়ে সেখানে তৃণমূল কংগ্রেস বেরিয়ে যাবে, এটা হচ্ছে বাস্তব ফ্যাক্ট। আর যদি বিজেপি ভোট একচেটিয়াভাবে বিজেপিকে না দিয়ে হিন্দু ভোট বা মুসলিম ভোট যদি কংগ্রেসের পক্ষে যায়, অধীর রঞ্জন চৌধুরীর পক্ষে যায়, বিগত দিনে যেভাবে গেছিল, তাহলে অধীর রঞ্জন চৌধুরী বাঁচার আশা আছে, নইলে কিন্তু সেখানে কিন্তু হার নিশ্চিত। দ্বিতীয় হলো জঙ্গিপুরে খলিলুর রহমান সম্পর্কে খুব একটা নেগেটিভ বার্তা নেই এলাকায়। আর সেখানে আখরুজ্জামান রয়েছে, তৃণমূল কংগ্রেসের মন্ত্রী এবং বিধায়ক, সেও খলিলুর রহমানকে সমর্থন করছে এবং 7টা বিধানসভার 7টাই একেবারে তৃণমূলেরই। তাহলে সেক্ষেত্রে লাভবান হবে খলিলুর রহমান। তাহলে সেখানে খলিলুর রহমানকে হারানো খুব কঠিন হবে। মোর্তজা হোসেন সেখানে কংগ্রেসের প্রার্থী, সে কিন্তু দ্বিতীয় স্থান থাকবে এবং আমরা ওপিনিয়নে তাই পেয়েছি এবং অন রেকর্ড যেমন পেয়েছি, অফ রেকর্ডেও তাই পেয়েছি যে খলিলুর রহমান সেখানে জিতছে। ফলে সেখানে পরিবর্তন হবে না। এবার যদি আমরা যাই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে দুটি দিক রয়েছে, তবে এখনো পর্যন্ত পজিটিভ হচ্ছে মোহাম্মদ সেলিম। সিপিএম এর মোহাম্মদ সেলিম সেখানে একটা ভালো অংশের ভোট পাবে, যেহেতু সেখানে 73% মুসলিম ভোট রয়েছে। মুসলিমরা চাইছে একজন ভালো সাংসদ যাক। তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খানের থেকে তুলনামূলকভাবে সাংসদ হিসেবে মোহাম্মদ সেলিম অনেক জনপ্রিয় এবং ভালো। কারণ 2014-তে যখন রায়গঞ্জ থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন, তিনি সংসদীয় রাজনীতিতে যেভাবে তিনি সংসদের ভিতরে দাঁড়িয়ে বিভিন্ন ইস্যুতে বক্তব্য রেখেছিলেন, মানুষের কাছে নজর কেড়েছে এবং সেই হিসাবে মুর্শিদাবাদের মানুষের একটা সিম্প্যাথি রয়েছে মোহাম্মদ সেলিমের প্রতি। এবং সিপিএম ওই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটা জেতার জন্য মোহাম্মদ সেলিমকেই প্রার্থী করেছেন এবং তারা জেতার জন্য লড়াইটা নেমেছে। ফলে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মোহাম্মদ সেলিমের জন্য একটা পজিটিভ দিক, ফলে ওখানে জেতার একটা আশঙ্কা রয়েছে এবং সেখানে খলিলুর রহমানকে হারিয়ে মোহাম্মদ সেলিমের জয়ের
আশঙ্কা অনেক বেশি রয়েছে। কিন্তু সেক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়েছে আইএসএফ, কারণ আইএসএফ এর একটা ব্যাপক অংশের ভোট রয়েছে মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের ভগবান গোলা ছাড়া বাকি 6টি আসনে তৃণমূল থাকলেও মুসলিমদের সিম্পেথি কিন্তু বিরোধীদের প্রতি। এখানে যদি কংগ্রেস এবং সিপিএম এর সাথে সাথে যদি আইএসএফ থাকতো তাহলে মোহাম্মদ সেলিমের জয় নিশ্চিত হতো। কিন্তু আইএসএফ যেহেতু এককভাবে লড়াই করছে, সেক্ষেত্রে আইএসএফ প্রায় 90 থেকে 1,20,000 মতো ভোট পেতে পারে। এই 1 লাখ যদি ভোট পেয়ে যায় তাহলে এই 1 লাখ ভোট হচ্ছে সিপিএম এর থেকে মাইনাস হবে, অর্থাৎ সেক্ষেত্রে জয়টা সুনিশ্চিত হবে আবু তায়ের খানের। ফলে সেলিমের জয়টা অনিশ্চিত হয়ে যাবে শুধুমাত্র আইএসএফ এর আলাদা লড়াইয়ের কারণে। আইএসএফ যদি এটা আলাদা না লড়তো তাহলে এই 1 লাখ ভোট মোহাম্মদ সেলিম পেত। তাহলে মুর্শিদাবাদের যে কন্ডিশন রয়েছে, যে অবস্থা রয়েছে, 3টি আসনেই 3টেই কিন্তু তৃণমূলের পজিটিভ রয়েছে। মোহাম্মদ সেলিমের পজিটিভ থাকলেও সেখানে নওশাদ সিদ্দিকীর জন্য সেটা কিন্তু জয় এর হাতছানি, জয় থেকে হাতছানি বেরিয়ে যাচ্ছে, সেখানে জয় নিশ্চিত হচ্ছে না। ফলে মোহাম্মদ সেলিমের সেই জয়ের জায়গাটাও কিন্তু পরাজয় বরণ করতে হবে। এমনিতেই একজন সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য বলেছেন যে একমাত্র তারা লড়াই করছে মুর্শিদাবাদে সিপিএম, আর কোথায় লড়াইয়ে তাদেরকে দেখা যাচ্ছে না। আর সেই লড়াইয়ের বাধা হয়ে দাঁড়াচ্ছে কিন্তু আইএসএফ, কারণ আইএসএফকে জোটে না নেওয়ার কারণে আইএসএফ কিন্তু বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়েছে এবং মুর্শিদাবাদে প্রার্থী দিয়েছে। ফলে মোহাম্মদ সেলিমের জয়ের বাধা কিন্তু আইএসএফ হয়ে দাঁড়াচ্ছেন। ফলে মুর্শিদাবাদের 3টি আসনে 3টেই সম্ভাব্য জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস। ফলে বিরোধীদের জায়গা ক্ষুণ্ণ হচ্ছে এবং বাম কংগ্রেস শূন্য হবার পথেই। এরকম ধরনের নানা তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।